দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে আড়তে, দাম নিয়ে কাটনি অসন্তোষ, পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। এলডব্লিউজি সনদের ফাঁদে আটকে চামড়া শিল্পের রফতানি আয় বাড়ার সুযোগ। পরিবেশ দূষণের দায় মুক্তি না মেলায় কারণ, ট্যানারি শিল্পের সিইটিপিকে মানসম্পন্ন করার তাগিদ। ঐতিহ্যবাহী নানা স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই দেশের পর্যটন শিল্পে। পরিকল্পনা প্রচারণায় ঘাটতি, দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞের। নরসিংদীর চরাঞ্চলে শুরু হয়েছে মেঘনার তীব্র ভাঙন। কয়েক বছরে নদীগর্ভে বিলীন শত শত বিঘা ফসলি জমি। কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে। এবং ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে সাইপ্রাসে এস আলমের বিলাসবহুল গাড়ি জব্দ। বাংলাদেশের আবেদনের পর ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্রের পদক্ষেপ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও পাশের আড়তে। দু একটি কারখানা সাময়িক সংকটে পড়লেও পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানান আড়ত ও ট্যানারি মালিকরা। তবে অন্য জেলা থেকে যারা ঢাকা চামড়া এনেছেন তারা কাঙ্ক্ষিত দাম পাননি। স্বল্প পরিসরে এখনো চলছে সংরক্ষণের কাজ। চামড়ায় লবণ দেওয়ার এই কাজ চলছে ঈদের দিন দুপুরের পর থেকে। কালকে 4টা থেকে কাজ আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। আর বেশি অল্প একটু কাজ আছে। সারা রাত আমরা সবাই কাজ করছি। আসি নোয়াখালী থেকে কাজ করতে আসি। পর্যাপ্ত লবণের সরবরাহ আর শ্রমিকদের কর্মমুখর নির্ঘুম রাতের বিনিময়ে সময় মতো কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে বলে জানান ট্যানারি প্রতিনিধিরা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে গেছি। ওয়েদার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। তবে কোনো কোনো ট্যানারি পড়েছে লবণ ও শ্রমিক সংকটে, যা ভোগান্তিতে ফেলেছে চামড়া বিক্রেতাদের। মাল আমরা সংগ্রহ করছি, এই পরিমাণ যদি শ্রমিক পাওয়া যেত তাহলে আমরা আরো অনেক আগে কাজটা শেষ করতে পারতাম। শিল্পনগরীর পাশের আড়তে এখন চলছে শেষ দিকে চামড়া সংরক্ষণের কাজ। আড়ত মালিকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় নষ্টের মাসুল গুনতে হয়নি তাদের। তবে সিলেট, হবিগঞ্জ সহ ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হওয়ায় ভালো দাম পাননি বিক্রেতারা। এলাকার মাল তো আমরা লবণ পাচ্ছি না বা লেবার পাইতেছি না, একটু প্রসেস জানি না, এই জন্য তো মালটা তো ফালাই দেওয়া যাবে না, এই জন্য আমরা আসছি। রাস্তাঘাটে জ্যাম ছিল, মাল আসতে দেরি হয়েছে, রাস্তা ভালো না, এই জ্যামের কারণে গাড়িগুলো আসতে পারে না সময় মতো। শুক্রবার সকাল 10টার পরও কোরবানির প্রথম দিনের চামড়া ঢুকতে দেখা গেছে আড়ত ও ট্যানারিতে। ইশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, সাভারে আছেন কামরুল হাসান সবুজ, চট্টগ্রামে কমল দে এবং দিনাজপুর গোলাম নবী দুলাল। শুরুতে যাচ্ছি কাজলের কাছে। প্রতিবারই আমরা যেটি দেখি যে ঈদুল আজহার পরে যে চামড়া সংগ্রহের ক্ষেত্রে সচেতনতার অভাব এবং নির্দেশনা অমান্য করার কারণে কম বেশি কিন্তু যে চামড়ার গুণগত মান কিংবা চামড়ার কিছু অংশ নষ্ট হয় সেটি কিন্তু এবার পোস্তায় সেই দৃশ্য আমরা দেখিনি। গতকালও একই অবস্থা ছিল, আজকেও কিন্তু সেটা দেখছি। সেক্ষেত্রে এখন পর্যন্ত সকাল পর্যন্ত আমরা দেখছি যে ঈদের দ্বিতীয় দিন যে পরিমাণ চামড়া সংগ্রহ হচ্ছে সেটি কিন্তু পোস্তার যে ঐতিহাসিক যে জৌলুস চামড়া সংগ্রহ সেটি কিন্তু এখন নেই বলা চলে। আমরা গতকালও কিছু চামড়া সংগ্রহ বেশ কিছু আড়তদার করেছেন, আজকেও কিছু আড়তদার চামড়া সংগ্রহ করছেন, তবে সেটি কিন্তু একদমই কম। যদিও বলতে চাই যে 7 থেকে 8টি এরকম আড়ত কিন্তু আমি সকাল থেকে খোলা পেয়েছি, যারা খুব স্বল্প পরিসরে ঈদের দ্বিতীয় দিন যে পরিমাণ কুরবানি হচ্ছে রাজধানীতে সেটি একটা অংশ এই পোস্তায় আসছে, সেটি কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। আর যদি বলা চলে মোটা দাগে সেটি হচ্ছে যে পোস্তায় যে পরিমাণ চামড়া সংগ্রহ করার কথা ছিল সেটিও কিন্তু হচ্ছে না। বলা চলে 60 থেকে 70 হাজার এরকম চামড়া সংগ্রহ পোস্তায় তারা করে থাকেন। এখানে যারা আড়তদার রয়েছেন পুরোনো ব্যবসায়ী তারা কিন্তু বলে থাকেন বরাবরই। কিন্তু এবার যেটি আমরা দেখছি যে তুলনামূলক কিন্তু চিত্রটাই টোটালি একদম ভিন্ন। এই পরিপূর্ণ ভিন্নতায় বলা চলে যে খুব যে কত হাজার হবে সেটিও এখনও স্থানীয় হাইড অ্যাসোসিয়েশন তারা এখনও জানাতে পারেনি। তবে তারা আশঙ্কা করেই বলছেন যে লোকসান এবং টাকা বাকি থাকার কারণে ট্যানারি মালিকদের কাছে তারা পর্যাপ্ত নগদ টাকার অভাবে কিন্তু চামড়া কিনতে পারেননি কিংবা পারছেন না। এবং ট্যানারি মালিকদের বিশাল একটি অংশই যেহেতু তারা নিজেরাই কাঁচা চামড়া কিনে থাকেন, সেই কারণে তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু প্রভাব পড়েছে। এবং সব মিলে তারা বলছেন যে
টাকা না থাকার কারণে অনেক ব্যবসায়ী, যেমন অধিকাংশ ব্যবসায়ী পোস্তার যেমন এবার ব্যবসা গুটিয়ে নিয়েছেন এই মৌসুমের ব্যবসা। যেহেতু মৌসুমে অনেক টাকার প্রয়োজন হয় চামড়া কিনতে, ফরিয়া কিংবা মধ্যস্বত্ব ব্যবসায়ী কিংবা মৌসুমী ব্যবসায়ী যারা আসেন তাদের কাছে নগদ টাকা দিয়ে কিনতে হয় চামড়া। সেক্ষেত্রে এখানকার ব্যবসায়ীদের কাছে নগদ টাকা না থাকায় চামড়া কেনা থেকে, ব্যবসা থেকে অনেকেই বিমুখ হয়ে পড়েছেন, চুপচাপ বসে আছেন, এমনটিও দেখেছি আমি। এবং সেক্ষেত্রে যারা ব্যবসা করছেন তারা কিন্তু কিছুটা হলো ব্যাংক ঋণ কিংবা এরকম কিছু টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছেন। তো সব মিলে বলা চলে যে পোস্তায় যে জৌলুস ছিল সেই জৌলুসটি অনেকটাই হারিয়ে গেছে ব্যবসায়ীদের মাঝে। তো আমার কাছে এই ছিল পোস্তা থেকে। আমরা আরও খবর জানাতে চলে যাচ্ছি সাভারের চামড়া শিল্পনগরীতে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা সকাল থেকে যেটা দেখছিলাম যে ট্যানারি, এই যে সাভার যে চামড়া শিল্পনগরী, সেখানে প্রায় শেষ, মোটামুটি ম্যাক্সিমাম যে ট্যানারি আছে সেখানে তাদের যে সংগ্রহ এবং সংরক্ষণ সেটি শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখন যেখানে রয়েছি সেখানে দেখা যাচ্ছে ট্রাক এখনো দাঁড়িয়ে আছে। যে ট্রাককে আসলে এইগুলো বিক্রি হয়েছে, ট্রাকে যারা চামড়া নিয়ে আসেন তারা সেটা বলছেন, কিন্তু এখন পর্যন্ত আনলোড করা হয়নি। এবং সেই আনলোড করার পরে তারা এগুলো প্রক্রিয়া যত শুরু হবে, প্রথম ধাপ যেটা লবণ দিয়ে যেটা সংরক্ষণ করা হয় সেই প্রক্রিয়াটা শুরু হবে। তো এখন পর্যন্ত এরকম বিচ্ছিন্নভাবে আমরা দেখছি যে 2-1টি ট্রাক এখনও আসলে এই ট্যানারি স্টেটে আসছে। আর যেটি আমরা জেনেছি যে গতকালকে দুপুরের পর থেকে আসলে এই কর্মযজ্ঞ শুরু হয়, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে লবণ দেওয়ার যে কাজ, অর্থাৎ চামড়া সংরক্ষণের যে প্রথম ধাপ, সেটি এখনও 2-1টি ট্যানারিতে চলছে। এবং সেখানে আমরা আজকের ওয়েদার কিছুটা গরম, কিন্তু গতকালকে অর্থাৎ সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা থাকায় কিন্তু সেভাবে চামড়া নষ্ট হয়নি। এখানে যারা চামড়া কিনছেন আর কি তারা যেটি বলছেন, তো তেমন আর কি নষ্টের অভিযোগ ছাড়াই চামড়া সংরক্ষণ করা এবার সম্ভব হচ্ছে। এর একটি বড় কারণ যেমনটা রয়েছে, একটু ঠান্ডা ওয়েদার ছিল গতকালকে, এবং একইভাবে ঢাকার বাইরে থেকে ব্যাপক পরিমাণ চামড়া ঢাকা আসেনি। তবে আমরা সকালে এসে কিন্তু কথা বলে দেখেছি এই ট্যানারি শিল্পের ভেতরে কিংবা ট্যানারি শিল্পের বাইরের যে আড়ত রয়েছে সেখানে কয়েকটি ট্রাককে আমরা দেখেছি যেগুলো ঢাকার বাইরে থেকে এসেছে, এবং ঢাকার বাইরে থেকে আসার কারণে কিন্তু আসলে তারা দামও পায়নি সেভাবে। এবং খুব সুন্দরভাবেই বলা যায় 2-1টি জায়গায়, 2-1টি ট্যানারিতে খুব সাময়িক সময়ের জন্য শ্রমিক সংকট হওয়া ছাড়া আসলে তেমন কোনো ব্যত্যয় ঘটেনি। তারা বেশ ছন্দের সাথে আসলে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করতে পেরেছেন। তো তারা আসলে বেশিরভাগই জানিয়েছেন যে তারা যে পরিমাণ চামড়া সংগ্রহ করতে চেয়েছিলেন, যে লক্ষ্যমাত্রা তারা রেখেছিলেন, সেটি তারা অর্জন করতে পেরেছেন। এবং আজকেও যদি কোনো চামড়া, অর্থাৎ কোরবানির দ্বিতীয় দিনে তো কিছু পশু কোরবানি হয়, সেগুলো যদি চামড়া এখানে আসে তাহলে তারা সেগুলো কিনবেন এবং সংরক্ষণ করবেন। তো আমার কাছে সাভার চামড়া শিল্পনগরী থেকে এই মুহূর্তে এই ছিল চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী কমল দে। ধন্যবাদ সবুজ। বিগত বছরগুলোর মতো এবারও কিন্তু চট্টগ্রামে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে গেছে শুধুমাত্র দামের কারসাজির কারণে। আমরা যে বিবিরহাট আমিন জুট মিলের সামনে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস চামড়া কিন্তু এই ট্রাক থেকে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই চামড়াগুলোর গুণগত আরেকটি ট্রাক রয়েছে, সেই ট্রাকও আমরা দেখতে পাচ্ছি ট্রাকগুলো পড়েছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম এর মধ্যে রাঙ্গুনিয়া দুরুৎসফা, তিনি রাঙ্গুনিয়া থেকে প্রায় কয়েকশো পিস চামড়া নিয়ে এসেছিলেন, তাকে সে দাম দেওয়া হয়নি। তিনি এখন চামড়াগুলো ফেলে দিয়ে কান্নাকাটি করছেন, কারণ তিনি বলছেন তার অন্তত 2.5 লাখ টাকা ক্ষতি হয়েছে। সে 2.5 লাখ টাকা দিয়ে সে চামড়াগুলি কিনে এনেছিল রাঙ্গুনিয়া থেকে। চট্টগ্রামে যে আড়ত রয়েছে, আড়তগুলো কিন্তু এই চামড়া দিচ্ছে না, কারণ এই চামড়ার যে থিকনেস রয়েছে, যে পিচ্ছিল হয়ে পড়েছে, এই চামড়া দিয়ে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা যাবে না, এমনটি বলছেন। আমরা কথা বলেছিলাম চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তসলিমের সাথে, তিনি আমাদেরকে দাবি করেছেন কোনো দর দিয়ে কারসাজি হয়নি, কিন্তু রাস্তার যে চিত্র, সে রাস্তার চিত্র বলছে ভিন্ন কথা। রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম দেখছেন, আমি আরেকটি ট্রাকের সামনে আসলাম এখন, সে ট্রাকেরও কিন্তু যারা চামড়াগুলি এনে রাস্তার যে চিত্র, সে রাস্তার চিত্র বলছে ভিন্ন কথা। রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম দেখছেন, আমি আরেকটি ট্রাকের সামনে আসলাম এখন, সে ট্রাকেরও কিন্তু যারা চামড়াগুলি এনেছেন তারা কেউ না, তারা ভোর রাতে চলে গেছেন চামড়ার দাম না পেয়ে। এখন ট্রাক ভাড়া যে দিতে হবে সেটিও তারা দিতে পারছেন না, এবং ট্রাক ভাড়া দিতে না পারায় ট্রাক চালক কিন্তু এই চামড়াগুলো এইভাবেই ফেলে দিচ্ছে। অর্থাৎ 2টি ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন হয়ে পড়ে আছে। এখন কিন্তু আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার রামনগরে, যেখানে গতকাল ঈদ উল আজহার পর থেকেই আপনার চামড়া কেনাবেচা চলছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা বাড়ি বাড়ি চামড়া সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসলে কিন্তু ক্রেতা না পেয়ে তারা হতাশ। তারা যেটা বলছেন, যে দামে তারা চামড়া কিনছে তাদেরকে অর্ধেক দামে দিয়ে এখানে বিক্রি করতে হচ্ছে। এবং যারা চামড়া ব্যবসায়ী এবং মৌসুমি ব্যবসায়ী তারা কিন্তু আড়তদার এবং পাইকারদের আপনার সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা যেটা বলেছেন যে কমপক্ষে তারা প্রতিটি চামড়া আপনার মোটামুটি 500 থেকে 600 টাকা কিনে এই বাজারে নিয়ে আসলে তাদের 300 থেকে 400 টাকা পর্যন্ত তারা এটা বিক্রি করতে পারছেন। এবং যারা ছাগলের যে চামড়া, সেই চামড়াগুলো কিন্তু এখন পর্যন্ত বিক্রি না হয় অনেকে ফেলে দিয়েছেন। এবং তাদের যেটা অভিযোগ যে এই চামড়া দিনাজপুরে এই রামনগরে কিন্তু অনেক বড় এটা চামড়ার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এবং ধীরে ধীরে কিন্তু তারা ঢাকার যে ট্যানারি মালিকদের কাছে তারা অনেক টাকা বকেয়া থাকার কারণে তারা পুঁজি সংকটে পড়েছেন। অনেকেই কিন্তু এই পেশা ছেড়ে দিয়ে কিন্তু অন্য পেশায় গিয়েছেন। এবং আমরা এখন দেখছি যে এই চামড়ার বাজারে আপনার রাস্তায় অনেক চামড়া এখনো পড়ে রয়েছে, যেগুলো আজকের মধ্যে যদি আপনার লবণ না দেওয়া যায় তাহলে চামড়াগুলো পচে নষ্ট হয়ে যাবে। এখনো কিন্তু যারা মৌসুমি ব্যবসায়ী তারা কিন্তু অত্যন্ত হতাশাগ্রস্ত। তারা যেটা বলছেন যে দামে চামড়া কিনে নিয়ে আসে তাদেরকে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে, এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত তাদের যে মূল্য সেটা কিন্তু এখনো পান নাই। এবং বিশেষ করে এখানকার যারা পাইকার আড়তদার রয়েছেন, বিশেষ করে চামড়া মালিক গ্রুপের যিনি সভাপতি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বিভিন্ন উপজেলা থেকে এই চামড়া কিন্তু এখানে নিয়ে আসার কথা, এবং যতটুকু তারা এখানে পাওয়ার কথা সেই হিসাবে আমদানি কিন্তু হয়নি। তারা অনেকে বলছেন যে এই চামড়া, তিনি বলছেন যে বেশি দামের আশায় অনেকে কিন্তু বাইরে যাওয়ার সংখ্যা প্রকাশ করেছেন। এবং এইটি কিন্তু সরকারের কাছে তাদের সবচেয়ে বড় আবেদন। তারা যেটা জানিয়েছেন যে চামড়া শিল্পকে রক্ষার জন্য সরকারের কিছু নীতিমালা দরকার। সেই কারণে দিনাজপুরে কিন্তু প্রায় শতাধিক যে পাইকার এবং আড়তদার যারা ছিলেন, যারা চামড়া ব্যবসা করতেন, তারা কিন্তু এখন সিটে নেমে এসেছেন, 30 থেকে 40-এ নেমে এসেছেন। তো আমার কাছ থেকে আপনার রামনগর চামড়ার বাজারে সর্বশেষ এই ছিল। দেশের নানা প্রান্ত থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সনদের ফাঁদে আটকে আছে বাংলাদেশের 10 থেকে 12 বিলিয়ন ডলারের চামড়া রফতানির বাজার। 10 বছর আগের সমপরিমাণ চামড়া রফতানি করেও পিছিয়ে পড়ছে বাজার মূল্যে। সংশ্লিষ্টরা বলছেন, দেশ বিদেশ থেকে সঠিক মূল্য পেলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য সংযোজন খাতটির 90% রফতানি আয় যুক্ত হবে বাংলাদেশের ঘরেই। সেলিয়া সুলতানার রিপোর্ট। 10 বছর আগেও $1.50 থেকে 70 সেন্টে বিক্রি হতো প্রতি স্কোয়ার ফিট চামড়া। এখন প্রতি স্কোয়ার ফিট সনদবিহীন হিসেবে দর নেমে এসেছে 50 থেকে 70 সেন্টে। অথচ পোল্যান্ডের ট্যানারি এলসি কোম্পানি LWG সার্টিফাইড হওয়ার পর ভারত, ভিয়েতনাম ও চীনের 246টি প্রতিষ্ঠানের চামড়ার দাম বেড়েছে 40%, যেখানে দেশগুলো সর্বনিম্ন $1.80 থেকে $2.50 গুনছে। ফলে বৈশ্বিক $420 বিলিয়ন এই বাজারে 3.5% কাঁচা চামড়া সরবরাহ করা বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব মাত্র 0.7%। ট্যানারি মালিকরা বলছেন সক্ষমতা রয়েছে, তবে সনদ নেই। ফলে প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 10 বছর আগের সমপরিমাণ রপ্তানি করেও আন্তর্জাতিক বাজার মূল্যে পিছিয়ে যাচ্ছে। মার্কেট ছিল সাউথ কোরিয়া, রিপ্রসেস হয়ে আমেরিকা চলে যেত। আমরা কিন্তু এই মার্কেটটা হারাইলাম। এই মার্কেটে আমাদের যে প্রাইস সেটা ছিল $1.60, 70, 80 সেন্ট অল ইন অ্যাভারেজ, কারণ তারা খুব ভালো কোয়ালিটির মাল নিত। 20 থেকে 25টি ট্যানারি যদি আমাদের LWG সার্টিফাইড হইতে পারে তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। গবেষণার হিসেবে CETP অর্থাৎ আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগারে আটকে আছে প্রায় $10 থেকে $12 বিলিয়ন এই রপ্তানি সম্ভাবনা। অথচ আন্তর্জাতিক সার্টিফাইডে খরচ হবে এককালীন। আমাদের সাভারের যে ইন্ডাস্ট্রিয়াল এসেট ওইটাও ETPর কারণে আটকে আছে। তো এটা করতে পারলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বাজার, এটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমরা লং টার্মে 10 থেকে $12 বিলিয়ন মতো প্রতি বছর এই চামড়া খাত থেকে আয় করতে পারবো। এখানে হাজার কোটি টাকার বিনিয়োগ লাগবে, কিন্তু এর ফলাফল হচ্ছে যে একবার এটা হয়ে গেলে তখন আমাদের শুধুমাত্র কিন্তু এই অপারেশন মেইনটেনেন্স এটা খরচ করতে হবে। এটা লম্বা সময় ধরে আমাদের রিটার্ন দেবে। অর্থনীতিবিদদের মতে সবচেয়ে মূল্য সংযোজিত এই রপ্তানিমুখী পণ্যে রপ্তানির মূল্য না পাওয়াও এই খাতে খেলাপির হার বাড়ার অন্যতম কারণ। ফলে কর্মসংস্থান ও বহুমুখী রপ্তানির স্বার্থে চামড়া খাতকে বিশ্ববাজারে এগিয়ে রাখা ও বাজার প্রসারে নীতি প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
দ্বিতীয় দিনে সকাল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন রিপোর্টার আবু সাইদ নিশান, সাভারের ফ্যান্টাসি কিংডমে আছেন ফারিয়া ফারুকী এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল। শুরুতে যাচ্ছি নিশানের কাছে। ঈদ আনন্দকে রঙিন করে তুলতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। তারই কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় আমরা ঢোকার সময় যেটা দেখতে পেরেছিলাম যে এখানে কিন্তু মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু চিড়িয়াখানায় তারা ঢুকছেন এবং টিকিট কেটে এখানে কিন্তু পরিবার পরিজন এবং বাচ্চা সহ তারা কিন্তু এসেছেন চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখি দেখতে। এবং তার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে এলবিনো প্রজাতির যে সাদা মহিষ, যার নাম ডোনাল্ড ট্রাম্প, সেটিকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের সমাগম এই চিড়িয়াখানায় দেখা যাচ্ছে। আমরা বেশ কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে এখানে আসলে অনেক মানুষ এসেছেন শুধুমাত্র এই এলবিনো প্রজাতির সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প তাকে দেখতেই তারা কিন্তু আসলে চিড়িয়াখানায় এসেছে বলে আমরা জানতে পেরেছি। এবং বাচ্চা থেকে শুরু করে সবার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু তারা বারবার বলছেন যে তারা এই যে সাদা মহিষটিকে টিভিতে দেখেছেন, কিন্তু বাস্তবে একবার দেখার জন্যই তারা চিড়িয়াখানায় ভিড় করছেন। এবং আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি যে সাদা মহিষকে কেন্দ্র করে এবং সবাই এই সাদা মহিষটিকে দেখতে আসছেন। এবং শুধু যে সাদা মহিষটাকে দেখতে আসছেন তা নয়, এই চিড়িয়াখানায় কিন্তু দর্শনার্থীরা বাঘ থেকে শুরু করে জিরাফ, হরিণ এবং বিভিন্ন কুমির এবং পশু পাখি থেকে শুরু করে সব কিন্তু তারা এই চিড়িয়াখানায় আসছেন। এবং এই বিনোদন কেন্দ্রগুলোর কিন্তু প্রতিবারই আসলে ঈদের সময় দেখা ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীর অন্যতম বিনোদনের আকর্ষণ থাকে রাজধানীর এই ফ্যান্টাসি কিংডম। এবারও তার ব্যতিক্রম নয়। আমি এখন অবস্থান করছি ফ্যান্টাসি কিংডমের ভেতরে। সকাল হওয়ার সাথে সাথেই এখানে রাজধানীবাসীর বিভিন্ন মানুষজন এখানে ভিড় জমাতে শুরু করেছে। এখন কিছুক্ষণ আগে এখানকার যে ওয়াটার পার্ক সেটা খুলে দেওয়া হয়েছে, তবে দুপুরের পর অর্থাৎ লাঞ্চের পর এখানে যে ডিজে পার্টিটা হয় সেটা হবে এবং কর্তৃপক্ষ আশা করছে যে ডিজে পার্টি শুরু হলে এখানে লোক সমাগম আরও কিছুটা বাড়তে পারে। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, কালকে কুরবানির ব্যস্ততার কারণে লোক সমাগম কিছুটা কম ছিল, তবে এবার আজকে দ্বিতীয় দিন হিসেবে এখানে লোক সমাগম সকাল থেকেই অনেকটা বাড়তে শুরু করেছে এবং সেটা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে এখানে সবাই আশা করছে। আইন শৃঙ্খলার ব্যাপারে যদি বলি, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেহেতু এখানে তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় এবার লোক সমাগম কিছুটা বৃদ্ধি পাবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে আছে। কর্তৃপক্ষরা তারা যেন এখানে আগত দর্শনার্থীদের এবং পর্যটকদের কোনো রকমের সমস্যার মধ্যে পড়তে না হয় এবং তারা যেন শান্তিতে নির্বিঘ্নে এখানে ঘোরাফেরা করতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমরা যেটা দেখছি, সকাল থেকে এখানে শিশুদের আগমন বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন ধরনের রাইডে তাদের আগমন চোখে পড়ার মতন বিভিন্ন ধরনের রাইডে তারা উঠছে এবং বিভিন্ন ধরনের যে রাইড শেয়ারগুলো করছে তারা এখানে। এবং একই সাথে যেই ওয়াটার পার্কের আকর্ষণটা থাকে, সেই ওয়াটার পার্কের আকর্ষণ এখনও সবার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে সেখানে আরও লোক সমাগম হবে বলে আমরা আশা করছি। এবার আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে আছে আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর তীরে বয়েছে ঈদ আনন্দ বন্যা। বিশেষ করে সকাল থেকে সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে নামতে শুরু করেছে পর্যটকরা। দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা যারা ছুটে এসেছেন তারা আমরা লক্ষ্য করছি যেহেতু তীব্র গরম পড়ছে, সেই তীব্র গরম থেকে আসলে বাঁচার জন্য বিশেষ করে যে নোনা জল রয়েছে সেই নোনা জলে পুল মানুষ যারা সকাল থেকে আসলে আমরা লক্ষ্য করছি সাগরের যে নোনা জল, সেই নোনা জলে আনন্দ মাতোয়ারা তারা সমুদ্র স্নান করছে, টিউব নিয়ে গা ভাসিয়ে তারা যে ঢেউয়ের যে খেলা সেই খেলায় মেতে উঠেছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি যারা পরিবার পরিজন নিয়ে এসেছে তারাও কিন্তু সমুদ্র স্নানের পাশাপাশি তারা কিন্তু আমরা লক্ষ্য করছি
ছবি তুলছে, প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করছে। সকলে পরিবার পরিজন কিংবা ছোট শিশুদেরকে নিয়ে কক্সবাজার ছুটে এসেছেন এবং শিশুদের আনন্দ আসলে চোখে দেখার মতো। আমরা লক্ষ্য করছি তারা আনন্দে মেতে উঠেছেন। পরিবারের সদস্যরা যেমন সাগরের নোনাজলে আনন্দ করছে, ঠিক তেমনি শিশুরাও কিন্তু বালিয়াড়িতে বসে বালি নিয়ে খেলার পাশাপাশি তারাও খুব উপভোগ করছে সাগর, সেটি আমরা লক্ষ্য করছি। সমুদ্র সৈকতে 3 কিলোমিটার সাগর তীর জুড়ে যেখানে বিপুল সংখ্যক পর্যটক বারবারই ছুটে আসে, এবারের ঈদও আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছেন। তারা আনন্দ আর হই হুল্লোড়ে মেতে রয়েছেন। বিশেষ করে সৈকতের পানিতে বল নিয়ে যেমন খেলা করছে, ঠিক তেমনি জেটস্কিতে সমুদ্র ঘুরে আসছে। আবার অনেকে বিচ বাইক নিয়ে সমুদ্রের বালিয়াড়িতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছে। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার পিঠে উঠে যে ঈদ আনন্দ উপভোগ সেটি করছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে এখানকার ব্যবসা বাণিজ্য কিন্তু চাঙ্গা বা ফিরেছে। গত 1 মাস ধরে অনেকটাই খরা ছিল, সেই খরা কাটিয়ে আবার পর্যটক আসাতে যেমন ব্যবসায় চাঙ্গা ফিরেছে, ঠিক তেমনি বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তায় কিন্তু লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং পর্যটকরা সমুদ্র সৈকত ছাড়াও 12টি বিনোদনের স্পটে তারা ঘুরছেন, সেটি আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের মাঝে। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান যখন পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে, ইভেন শ্রীলঙ্কার থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদেরকে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। ট্যুরিজমটা আসলে অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, মানে যতক্ষণ পর্যন্ত সেফটিটা ইনশিওর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্যুরিস্টরা আসার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উৎসাহ বোধ করেন না। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। দেশটির জিডিপিতে ট্যুরিজম খাতের অবদান 28%। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় 45 কোটি মার্কিন ডলারেরও কম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। মালদ্বীপে কেন এত বেশি বিদেশিরা হাজার হাজার ডলার খরচ করে এক রাতের হোটেল ভাড়া $10,000, $15,000, $20,000 যায়? ওখানে তো কোনো রকম অন্য কোনো সুযোগ নেই, তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই যায়। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপরাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, মানে ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনও ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনও ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। সো এই গন্তব্যহীন গাড়ির মতো চললে তো হবে না, একটা নির্দিষ্ট গন্তব্যকে টার্গেট করে আগাতে হবে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিচের খবর। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বছর জুড়ে ধীর গতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তা তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি। আশিকুর রহমান পিয়ালে পাঠানো তথ্য, মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষা মৌসুমের আগেই নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বেশি ভাঙছে নজরপুর ইউনিয়নের আলিপুর ও বাহেরচর গ্রাম।
স্থানীয়রা বলছেন বছর জুড়ে ধীরগতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে এলাকাবাসী বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করলেও প্রতিকার মিলছে না। রাক্ষসর নদী আমাদের জমি জমা যা আছে সব জমি জমা নিয়ে গেছে। যে মিলে ভাঙা ধরছে নজরপুর ইউনিয়নে মনে করে না ভাঙা শুরু করবে। একটা সিটের মধ্যে 2000 বিঘা জমি সম্পত্তি আছে, এখন সব মিলে মনে হয় 500 বিঘা সম্পত্তি হয় কিনা সন্দেহ। মাথা পর্যন্ত একটা বান্ধে এখন মানুষ এই দেশে থাকতে পারবো না, থাকার কোনো অবস্থা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে সরেজমিন পরিদর্শন করে ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটুকু তাদের দিয়ে সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসল সমাধান বের করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নরসিংদীর চরাঞ্চলে নদী ভাঙন রোধে প্রয়োজন মাত্র 2.5 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। সময় সংবাদ, নরসিংদী। বাণিজ্য। ঈদের আগেই শেষ হয়েছে 487 কোটি টাকা ব্যয়ে মধুখালী ও আলফাডাঙ্গার 8টি পয়েন্টে 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। এতে তীরবর্তী হাজারো পরিবারে বইছে স্বস্তির জোয়ার। বাঁধকে দৃষ্টিনন্দন করতে পারে বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ ও ছাতা। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ রোধ করা হয়েছে ভাঙন। ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় মধুমতির ভাঙনের চিত্র এখন অতীত। ভাঙন কবলিত এলাকায় নির্মাণ করা হয়েছে স্থায়ী বাঁধ। এর ফলে রক্ষা পেয়েছে হাজারো পরিবার। ঈদের আগে প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় তীরবর্তী হাজারো পরিবার এখন স্বস্তিতে। এই বাঁধটা করার ফলে আসলে স্মৃতি সৌধটা জাদুঘরটা রক্ষা পাইছে। এলাকা বাসুক এখান থেকে নদীর ভাঙন থেকে উপকৃত হয়েছে। ভাঙন বলে আর ভয় নাই আমাদের, এই বান্দাইতে ভাঙন বলে আর ভয় নেই, এরকম বান্দা তো হয় নাই কোনোদিন। এখন আমাদের আর বাড়িঘর ভাঙার কোনো ভয় নাই, ছেলে মেয়ে নিয়ে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো। সরকার পদক্ষেপ নিয়ে এই নদী ভাঙন প্রতিরোধ করছে, এর জন্য এই এলাকার লোক অনেক আনন্দিত এবং গর্বিত। জনগণের মাঝে একটা স্বস্তি ফিরে আসছে যে না, তাদের ভিটে বাড়ি আর নদী গর্ভে যাবে না। বাঁধকে দৃষ্টিনন্দন করতে পারে বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ ও ছাতা। প্রতিদিনই সেখানে আসছেন দর্শনার্থীরা। 2023 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া এ কাজ 2027 সালের 30 জুন শেষ হওয়ার কথা রয়েছে। খেয়াল করেন যে আমাদের প্রকল্পের নামের সাথে কিন্তু মুন্সি আব্দুর রব যে স্মৃতি জাদুঘর এই শব্দটি জড়িত আছে এবং প্রকল্পের উদ্দেশ্য ছিল হচ্ছে এই জাদুঘরকে রক্ষা করা। আমাদের টার্গেট হচ্ছে এই বছরে আমাদের 30টা প্যাকেজের কাজ আমরা শেষ করে ফেলবো এবং রিমেনিং যে প্যাকেজগুলো থাকবে সেইগুলোকে আগামী অর্থ বছরে আমরা সম্পন্ন করব। 487 কোটি টাকা ব্যয়ে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার 8টি পয়েন্টে 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, ফরিদপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিক্রি বেড়েছে টেলিভিশনের। ইভেন্ট উপলক্ষে বিভিন্ন কোম্পানি বিশেষ মূল্য ছাড় ও ক্যাশব্যাক অফার দেয়, বিক্রি বেড়েছে দ্বিগুণ। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিক্রি বেড়েছে টেলিভিশনের, বিশেষ করে নানা ফিচার সমৃদ্ধ স্মার্ট টেলিভিশন। শুধু তাই নয়, স্টেডিয়ামের আসল আমেজ ঘরে বসে উপভোগ করতে টিভির সঙ্গে অনেকেই নিয়ে যাচ্ছেন উন্নত সাউন্ড সিস্টেম। কুমিল্লা থেকে সাউন্ড বার লেগে আছে, সবকিছুতে মনে হয়েছে দামটা রিজনেবলে আছে। বিক্রেতারা বলছেন বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন কোম্পানি দিচ্ছে বিশেষ মূল্য ছাড় ও ক্যাশব্যাক অফার, তাই সাধারণ সময়ের চেয়ে এখন বিক্রি প্রায় দ্বিগুণ। বড় টিভির সঙ্গে সাউন্ড বক্সের এই কম্বো অফার লুফে নিচ্ছেন বেশিরভাগ ফুটবল প্রেমীরা। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের বেশ বিগ স্ক্রিনের চাহিদাগুলো রিকোয়ারমেন্ট আমরা বেশ ভালো পাচ্ছি। ঈদ উপলক্ষে ধামাকা অফার চলতেছে। বিশ্বকাপের বাকি আর অল্প কিছুদিন, মাঠের উত্তাপ ঘরে পৌঁছে দিতে পছন্দের টিভি শোরুমগুলোতে ফুটবল প্রেমীদের এই আনাগোনা চলবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ইশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা।
বিশ্ববাজারে অস্থিরতার প্রভাব পড়েছে ক্রিপ্টোমুদ্রার দরে। সপ্তাহ ব্যবধানে কমেছে বিটকয়েনের দাম, একই ধারাবাহিকতায় নিম্নমুখী ইথার, সোলানা আর বাইন্যান্সও। মধ্যপ্রাচ্য উত্তেজনায় অস্থির বিশ্ববাজার। এমন অবস্থায় নিম্নমুখী ক্রিপ্টো মুদ্রার দাম। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেড ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে 2.85% কমেছে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম। শুক্রবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $73,320। মাস ব্যবধানে 11.22% বেশি কমে একটি ইথার বেচা কেনা হয়েছে $2,002.59। এক সপ্তাহে কমেছে প্রায় 2.94%। সপ্তাহ ব্যবধানে কমেছে সোলানার দামও। একটি মুদ্রা বিক্রি হয়েছে $81.6066। এদিকে দাম নিম্নমুখী বাইন্যান্সও। এক সপ্তাহে 2.15% কমে এই ক্রিপ্টো মুদ্রার দাম নেমেছে $6,036। ইশিতা আক্তার, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে 800 কোটি ইউরো পাচারের অভিযোগ তদন্তের মুখে বাংলাদেশের এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন বিলাসবহুল একটি দোতলা বাড়ি ক্রোক করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাইপ্রাস মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে নিকোসিয়া জেলা আদালত লিমাসোল জেলার পারেক্লিসিয়ায় অবস্থিত সাইফুল আলমের ওই সম্পত্তি ক্রোক করে। সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের একটি আবেদনের পর গত 19 মে এ ক্রোক আদেশ জারি করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে আড়তে। দাম নিয়ে কাজ নিয়ে অসন্তোষ, পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। এলডব্লিউজি সনদের ফাঁদে আটকে চামড়া শিল্পের রফতানি আয় বাড়ার সুযোগ। পরিবেশ দূষণের দায় মুক্তি না মেলায় কারণ, ট্যানারি শিল্পের সিইটিপিকে মানসম্পন্ন করার তাগিদ। এবং ঐতিহ্যবাহী নানা স্থাপনা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই দেশের পর্যটন শিল্পে। পরিকল্পনা প্রচারণায় ঘাটতি, দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞের। এই ছিল এসময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনা। ধন্যবাদ আলিফ, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।